যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় সুধী, আপনারা জানেন বাংলাদেশে এখন আরেকটি নতুন বিতর্ক তৈরি করেছে। এই সাম্প্রতিক সময় নতুন, কিন্তু এই বিতর্কটি নতুন নয়। সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে একটি বিতর্ক শুরু হয়েছে, বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই যে বিতর্ক শুরু হওয়া, এই বিতর্ক এটা কিন্তু নতুন কোনো কাহিনী নয়। আপনারা জানেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর যেই শক্তিটি বাংলাদেশে 16ই ডিসেম্বরে 93,000 সৈন্যবাহিনী নিয়ে ঢাকার সাহরওয়ার্দী উদ্যানে, তখন এটির নাম ছিল রেসকোর্স ময়দান, এই রেসকোর্স ময়দানে যারা পরাজিত হয়েছিল তারা হলো পাকিস্তানের বাহিনী এবং তার দেশীয় দোসর। দোসর বলতে কাদেরকে বোঝায় এটি কিন্তু বলা আছে। আপনি যদি সারেন্ডার ডেটটি দেখেন, ওখানে বলা আছে পাকিস্তান বাহিনী এবং তার দেশীয় যে বাহিনী ছিল, প্যারামিলিটারি ফোর্স ছিল, তারা সবাই সারেন্ডার করছে। আর্মির বাইরে যে প্যারামিলিটারি বোঝায় সেটা হলো জামাত, আল বদর, রাজাকার, আল শামস, শান্তি বাহিনী, নেজাম ইসলাম এবং মুসলিম লীগ। কারণ হচ্ছে তারা 1971 সালে পাকিস্তানের কনসেপ্টে বিশ্বাস করত। তারা কিন্তু কখনো বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের জন্ম হোক সেটি তারা চায়নি। সুতরাং তাদের পরাজয় পাকিস্তান তত্ত্বের পরাজয়, ধর্মের নামে রাষ্ট্র পরিচালনার পরাজয়। এই পরাজয়ের পর তারা কিন্তু আর থেমে থাকেনি। তারা কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করার চেষ্টা করেছে। 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় আমেরিকার সহযোগিতায়, সেই হত্যার পর বঙ্গবন্ধুর বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই, মিথ্যা অপবাদ নেই যেটি প্রচার করা হয়নি। কিন্তু এত কিছুর পরও যখনই মানুষ সুযোগ পেয়েছে ভোট দেওয়ার, তখনই কিন্তু একক দল হিসেবে সবচাইতে বেশি ভোট আওয়ামী লীগকে দিয়েছে। আপনি কোন কথা বলবেন? 1991 সালে আওয়ামী লীগ নির্বাচনে হেরেছিল পুরা দেশে, কিন্তু ভোটের হিসাবে একক দল হিসেবে আওয়ামী লীগ বিএনপির চাইতেও বেশি ভোট পেয়েছিল। 96 সাল আবারও আওয়ামী লীগ বিএনপির চাইতে বেশি ভোট পেয়েছে। 2001 সালে বিএনপি আওয়ামী লীগের চাইতে মাত্র 1% ভোট বেশি পেয়েছে। তাও 2001 সালে বিএনপির সাথে জামায়াতে ইসলামী একটি জোট ছিল। তাহলে আপনি দেখেন বাংলাদেশের মানুষকে কত পচা কথা খাওয়ানো হয়েছে যে বঙ্গবন্ধু মুসলমান না, তার বাপ মুসলমান না, তার মা মুসলমান না, তারা হিন্দুর ঘরে। এইসব কথা কিন্তু আপনারা শুনেছেন। বঙ্গবন্ধু যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাইলে কোরআন শরীফ 30 পারার জায়গায় 15 পারা করে ফেলবে। এইরকম কুফরি কথাবার্তাও কিন্তু এই বাংলার জমিনে মোল্লারা ছড়িয়েছে। তারপরে দেখেন বঙ্গবন্ধুর দল ক্ষমতায় আসলো, দেশ চালালো। আমরা শুনেছি বঙ্গবন্ধুর দল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে কি হবে? বাংলাদেশ ভারত হয়ে যাবে, মসজিদগুলো আর থাকবে না, সেখানে মন্দির হয়ে যাবে, সেখানে উলুধ্বনি শোনা যাবে। খালেদা জিয়ার নিজের মুখেই কিন্তু এই স্টেটমেন্টটি প্রথম আলো প্রকাশ করেছে এবং বিভিন্ন টেলিভিশনে সেটি দেখা গিয়েছে যে আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় আসে তাহলে মসজিদে আর আজান শোনা যাবে না, উলুধ্বনি শোনা যাবে। তা আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার এক বন্ধুর ছোট ভাই, তার নামও মঞ্জু, সে আইয়ারে পড়তো। সে একটা লেখা লিখেছিল যে প্রধানমন্ত্রী, আমি কিন্তু এখনো আজানের ধ্বনি শুনেই কিন্তু মসজিদে যাই, উলুধ্বনি শুনে নয়। তো এই বিষয়টি যে কারণে বলছি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছে একটা সেকুলার, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক চেতনার, মানুষের অধিকার ভিত্তিক চেতনার একটি আন্দোলন ছিল। এই আন্দোলনটি বাংলাদেশে একটি সফলতার মুখ দেখেছিল। আপনারা জানেন এই সফলতার পর থেকে এই বাংলাদেশকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য, বাংলাদেশকে আবার মৌলবাদী একটি রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা চলেছে। বিএনপি একটা সময়ে স্বাধীনতা বিরোধী, ভারত বিরোধী যে শক্তি আছে এই শক্তিটাকে নেতৃত্ব দিত, কিন্তু এখন বিএনপিকে চ্যালেঞ্জ জানাচ্ছে জামাতে ইসলামী এবং মৌলবাদী অন্যান্য দল যে না, তোমরা তো এখনো স্বাধীনতা যুদ্ধের কথা বলো, 71-এর কথা বলো, পাকিস্তান ভাঙার পক্ষে তোমরা এখনো কথা বলো, সুতরাং তোমরা এখন আর মৌলবাদী, ইন্ডিয়া বিরোধী
এবং পাকিস্তান প্রেমী ধর্মাশ্রয়ী কোনো দলকে, জাতিকে, গোষ্ঠীকে তুমি নেতৃত্ব দিতে পারো না। সেই জন্য এই নেতৃত্বটি এখন জামাতে কাঁধে নিয়েছে। জামাতের সাথে আরও 14-15টি দল, সেগুলো সবই ধর্মাশ্রয়ী, মৌলবাদী, নারী স্বাধীনতায়, প্রগতিতে বিশ্বাস করে না এবং আফগানিস্তানি কায়দায় রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে তারা। তাহলে এখন দেখেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে আমরা তথ্য পেয়েছি যে উনি কোটি কোটি টাকা মেরে দিয়েছেন, অথচ জিয়াউর রহমানের আমলে যখন এই গবেষণা করা হলো, যে একটি কমিটি করে দেওয়া হলো বঙ্গবন্ধুর সম্পদ কোথায় কোথায় আছে, সারা বাংলা গেটে 10,000 টাকাও বঙ্গবন্ধুর অ্যাকাউন্টে পাওয়া যায়নি। তাহলে আপনি বোঝেন, সেই বাংলাদেশ আজকে 53 বছর পর আবার নতুন করে সেখানে একটি সশস্ত্র গোষ্ঠী এবং মৌলবাদী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের ক্ষমতাটি নিয়েছে। নেওয়ার পর আমেরিকা থেকে ভাড়া করে ডক্টর ইউনূস, ডক্টর আলী রিয়াজ, তারপর ওই যে আরেক কার বউ নিয়ে যে চলে গেছিল কি এক উপদেষ্টা, এরা, তারপরে ওই লুচ্চা আসিফ নজরুল, এদেরকে দিয়ে তারা এখন আবার নতুন কাহিনী শুরু করছে। ওই যে কাটা মুসলমান, ফরাসিতে থাকে কি যেন নাম, বাটপাট্টার নামও ভুলে যাই, সে নতুন করে তথ্য দিল যে 1971 সালের মুক্তিযুদ্ধে 2000 লোক মারা গিয়েছে। এখন আপনাকে বলি, বাংলাদেশে এই 64 ডিস্ট্রিক্টে 400, এখন 600টির মতো থানা আছে প্রায়। আপনাকে শুধু আমার থানার কথা বলি, আমি যেখানে জন্মগ্রহণ করেছি, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কুটি ইউনিয়নের সারিজানিয়া গ্রাম। আমার গ্রামের নাম বললাম, কেন বললাম সেটা প্রাসঙ্গিকতা আসেন। আমার মামা, আমার মায়ের আপন ছোট ভাই মান্নান মামা, আমাদের বড় মামা বলি, কিন্তু আমার মায়ের ছোট। তো তিনি ছাত্র জীবনে 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তার মামা, গ্রামের বাড়ি পদুয়া, আমার নানার বাড়ি বোমরা, বাঙ্গুরডা ইউনিয়ন, আর আমার মায়ের নানার বাড়ি পদুয়া, তার মামা, তার নাম হারুন রশিদ। তারা দুইজন 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করে আমার মামা ফিরে এসছে, কিন্তু আমার মামার যে মামা, অর্থাৎ আমার নানা, তিনি হারুনুর রশিদ আতলি, কুমিল্লার উত্তর লাকসাম নামে যে অঞ্চলটি ছিল, লোটাস কামাল যেটির এমপি, লোটাস কামালের বাড়ি থেকে অল্প কিছু দূরে আতলি নামে একটি গ্রাম আছে, সেখানে একটি যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। তারপরে ঠিক এই পদুয়া এবং বোমরা যে দুটি গ্রামের নাম বললাম, এই গ্রামের এক গ্রামের পর ওই গ্রামটির নাম হচ্ছে রামের বাগ। সেই রামের বাগে আলী মিয়া এবং মোহাম্মদ, এরা দুই ভাই, এদের দুই ভাইকে পাক বাহিনী নির্মমভাবে হত্যা করেছে। এই দুইটি গ্রাম, আমার নানার বাড়ি আমাদের গ্রাম থেকে 4 কিলোমিটার দূরে, আর রামের বাগ শুধু আমার মাঠের এই পাশ আর ও পাশ। তারপর আসেন আমাদের পাশে আরেকটি গ্রাম, আমার গ্রামের পরের গ্রামটি হচ্ছে লক্ষ্মীপদুয়া, তারপরের গ্রামটি হচ্ছে সুপুয়া। এই সুপুয়াতে মমতাজ, শহীদ মমতাজ 1971 সালে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই অপরাধে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 1971 সালের ঘটনা বলছি। তারপর আমার পাশে যে গ্রামটি, অর্থাৎ আমার দক্ষিণ পূর্ব পাশে যে গ্রামটি, সেই গ্রামের নাম হচ্ছে মাহিনী। সেই গ্রামে গনু দারোগা নামে একজন রিটায়ার্ড দারোগা ছিলেন, তাকেও পাকিস্তানি বাহিনী গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। তাহলে এখন দেখেন আপনি, আমি যে কজন মানুষের নাম বললাম, যে 4জন মানুষের নাম বললাম, এই 4জন মানুষ আমার গ্রামের সারাউন্ডিংয়ে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেছে। এটি পুরা ইউনিয়নের হিসাব না। আমি এই কথাটি দিয়ে বোঝাতে চাচ্ছি, আপনারা এই কাটা মুসলমানের কথা নয়, আপনারা যারা সত্যিকারের মুসলমান, সত্যিকারের হিন্দু, সত্যিকারের বৌদ্ধ, সত্যিকারের খ্রিস্টান, যারা 1971-কে দেখেছেন, পাকিস্তানের পন্থী ছিলেন না, তাদের কাছে আপনি এখনো গিয়ে আপনার দাদি থাকলে, দাদা থাকলে, চাচা, জ্যাঠা
অথবা বাবা মা যদি বয়স্ক হয়, 1971 সালে যদি তাদের বয়স যদি 20 বছর অন্তত হয়ে থাকে, তাদের কাছে গিয়ে একটু খবর নিয়ে দেখেন প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি থানায় মানুষকে হত্যা করা হয়েছে। সেইভাবে যদি আপনি হিসাব করেন, ঢাকা শহরে 26শে মার্চ রাত্রিতে কি পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে সেটি আপনি একটি বই পড়লে দেখবেন। জহির রায়হানের সময়ের প্রয়োজনে মানুষের রক্তের লাশের যে বর্ণনা তিনি দিয়েছেন সেটি শুনলে আপনি বুঝতে পারবেন। রায়েরবাগ বধ্যভূমিতে, রায়ের বাজারের বধ্যভূমিতে, ঢাকা শহরের বিভিন্ন যেসব জায়গায় মুক্তিযোদ্ধা নয় মানে সাধারণ মানুষকে, বুদ্ধিজীবীদেরকে যেভাবে হত্যা করে ফেলে রেখেছিল, লাশ যেখান থেকে পাওয়া গিয়েছিল সেখানে 745 জনের লাশকে ওই একদিনে শনাক্ত করা হয়েছিল। তা এখন আমি কেন বলছি এই ইতিহাসগুলা? এই ইতিহাসগুলো বলার কারণ হচ্ছে এই যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, মুক্তিযুদ্ধের যে শহীদ, তাদেরকে যত কম করে দেখানো যায় ততই পাকিস্তানপন্থী, পাকিস্তান ভাবধারার মৌলবাদী বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি, তাদের জন্য ততটাই বোঝাটা কমে। কিন্তু এই বোঝা কোনোদিন কমবে না। দিন যত গড়াবে ততই এই বোঝাটা আরো কঠিন বোঝা হিসেবে পরিণত হবে। আপনি দেখেন 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। আজকে 50 বছর পর মানুষের দল বন্ধ করার জন্য পুলিশের গাড়ি দিতে হচ্ছে। সেখানে বিএনপির ছাত্রদল, ছাত্র শিবির সেখানে গিয়ে পাহারা বসাতে হচ্ছে। কেন? কারণ মানুষ বঙ্গবন্ধুকে, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে খুবই ভালোবাসে। তাদের সেই ভালোবাসাটার বহিঃপ্রকাশ হচ্ছে এই 32 নম্বরে মানুষের দল। দেখুন, বাংলাদেশে আজকে কিছু কিছু লোক নতুন নতুন ইতিহাস বলছে। কি বলছে? বঙ্গবন্ধু অত উন্নত মানের নেতা ছিলেন না। কে বলেছেন উনি? উনার নাম হচ্ছে সলিমুল্লাহ খান। নবাব স্যার সলিমুল্লাহ খান কিনা আমি সেটা জানি না। উনার আরো একটি বক্তব্য শুনেছিলাম। তিনি একবার বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা টিচার, তারা কেউই টিচার হওয়ার নাকি যোগ্য না। আর ঢাকা বিশ্ববিদ্যালয় না, শুধু পাক ভারত উপমহাদেশে যত জ্ঞানী গুণী মানুষ, মহাজন আছেন, যাদের সম্পর্কে এই কথা বলেছেন, একমাত্র 2 জন ব্যক্তি ব্যতীত। একজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, তার নামটি হচ্ছে সর্দার ফজলুল করিম। আরেকজন হচ্ছে আব্দুর রাজ্জাক। এই 2 জন। আর তার একজন গুরু আছে, তার নাম হলো যদ্যপি আমার গুরু আহমেদ সপা। এই 3 জন মানুষ সম্পর্কে ওনার নেগেটিভ বাক্য আমি খুব একটা শুনিনি। কিন্তু এই ছাড়া বাংলাদেশে আর কোনো মানুষই তার চোখে ভালো মানুষ না। এখন আমি মানুষের মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা করি, কিন্তু একটা মানুষ যখন কোনো ব্যক্তিকে ছোট করার চেষ্টা করেন, সেটাকে আমি মত প্রকাশের স্বাধীনতা বলবো না, সেটা বলবো বুদ্ধিভিত্তিক বেশ্যাবৃত্তি। এই বুদ্ধিভিত্তিক বেশ্যারা কালার বদলাইয়া গিরগিটির মতো থাকে। যখন সময় আসে নিজের কালারটা তখন মানুষকে চেয়ে নেয়। মানে এমন একটা ভাব যে গ্রিক সাহিত্য, গ্রিক মিথোলজি, ফরাসি সাহিত্য, ফ্রান্সের ইতিহাস সব কিছু তার লোকদর্পণে। শুধু যে ইতিহাসটার ভেতরে তিনি কখনো ঢোকেননি সেটি হলো বাংলাদেশের সত্যিকারের অসাম্প্রদায়িক চেতনার মুক্তিযুদ্ধের ইতিহাস। এই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য একটি জায়গাকে তারা বেছে নিয়েছে। সেটি কোথায়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটা জিনিস মনে রাখেন, মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে, এবং মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট সেটি তৈরি করে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু 1971 সালে যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, তখন তিনি পাকিস্তানের কারাগারে অন্তরীণ ছিলেন। তাহলে খেয়াল করে দেখেন, এই বঙ্গবন্ধুকে ছোট করতে গিয়ে মুক্তিযুদ্ধকে ছোট করে। এবং আরো একটি বিষয় দেখেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের আলোচনা যেখানে হয়, এখানে 2টা গ্রুপ দেখবেন। একটা হলো আর্মি পার্সোনাল, আরেকটি হচ্ছে মানে সিভিলিয়ান। এই সিভিলিয়ানরা কখনো আর্মিদের ন্যারেশনে কথা বলেনি, আর আর্মিরা কখনো সিভিলিয়ানদের
ন্যারেশনে কথা বলেননি। এর কারণ কি? এর কোনো একটা কারণ নিশ্চয়ই আছে। সেই বিষয়টি নিয়ে আমি একটু পড়াশোনা করার চেষ্টা করেছিলাম। এর মূল কারণটি হচ্ছে যে পাকিস্তানের যে সেনাবাহিনী, তারা সরকারের চাকরি করতেন। তারা যখন সরকারের চাকরি করতেন আর মাঠে ময়দানে যুদ্ধ করেছেন কারা, মাঠে ময়দানে লড়াই করেছেন কারা? 1952 সালের ভাষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, এগুলোতে কারা নেতৃত্ব দিয়েছেন? জনগণ। সেটা আওয়ামী লীগ বলেন বা অন্য যাই বলেন, মানুষ, সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, রাজনীতিবিদ। এই রাজনীতিবিদদের এই আন্দোলনের সাথে যখন একটা চরম পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে আসে, তখন আর্মিরা গিয়ে এক হয়। এই আর্মিরা গিয়ে এক হয়ে তারা কিন্তু এই যুদ্ধটি 9 মাসের যুদ্ধ হিসাবে দেখে। কিন্তু আসলে বাংলাদেশের স্বাধীনতার যে সংগ্রাম, এটি 9 মাসের যুদ্ধ নয়। আপনারা একটা বিয়ের অনুষ্ঠান দেখেন, বিয়ের অনুষ্ঠানে বৈরাত আসে, ওই বিয়ের অনুষ্ঠানের দিনটাই শুধু তারা দেখে। কিন্তু এর আগে মেয়ে খোঁজা, ছেলে খোঁজা, ঘটক ধরা, বিয়ের কথাবার্তা হওয়া, টাকা পয়সা, লেনদেন, খাবারের আয়োজন, নানান কিছু থাকে। এগুলা কিন্তু মানুষ যারা বৈরাত আসে তাদের ভাগ্যে কিন্তু কখনো এটা দেখা হয় না, তারা কখনো দেখে না। তাই বলছি যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে আর্মিরা যুদ্ধ করেছে, সেনাবাহিনী যুদ্ধ করেছে যারা, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, তাদেরকেও আমি মুক্তিযুদ্ধ বলে মনে করি। কিন্তু সত্যিকার অর্থে তাদের যে ন্যারেশন, তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে দেখা, সেটা পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধ দেখা নয়। মুক্তিযুদ্ধ দেখতে হলে দেখতে হবে যে শ্রমিক, যে মেহনতি মানুষ, যে জেলে, যে কামার, যে কুমার 52-এর ভাষা আন্দোলনে বুক পেতে দিয়েছে, 69-এর গণ অভ্যুত্থানে যে বুক পেতে দিয়েছে, 6 দফার আন্দোলনে যে অগ্রভাগে ছিল, 70-এর নির্বাচনে যে পতাকা নিয়ে নিয়ে ঘুরেছে, 71-এর মহান মুক্তি সংগ্রামের আগে 7 মার্চের ভাষণে যে 10 মাইল হেঁটে গিয়ে অংশগ্রহণ করেছে। তাই আমাদের দেশে মুক্তিযুদ্ধের যে ন্যারেশন, এই ন্যারেশনটি দুইভাবে আমরা দেখি। সেনাবাহিনী একভাবে বলে আর জনগণ অন্যভাবে বলে। কেন? সেই বিষয়টি নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো। ভালো থাকবেন সবাই।